একটা মনোরম পরিবেশের মধ্যে আমি এখন ঢুকলাম, আপনাদেরকে একটু দেখাচ্ছি। চলো কাকু। আচ্ছা, এইখানে প্রহরীরা সব পাহারা দিত আর কি। হ্যাঁ, ওটা যা বলার আমি বলে দিয়েছি। এবার পরপর একটু দেখাই। আসুন কাকু, আসুন আসুন, আপনারা আসুন না, একটু দেখি না, ঘুরে ঘুরে দেখি। আসুন আসুন, দেখুন চারদিকে কত গাছপালা লাগানো আছে। মোটামুটি এখানকার লোকজন যেটা বলছে যে 24 একর বিঘা জায়গা নিয়ে এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। মানে 3টে মালিক হস্তান্তর হয়েছে। প্রথমে এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারপর আরেকজন নেয়, তারপর 3য় নম্বরে খৈতান কোম্পানি এটাকে নিয়ে নেয়। তা আগে তো এটা নীলের চাষ হতো। এবার এই অফিসটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন কত সুন্দর জায়গাটা, দেখুন। এটা হচ্ছে ডাইরেক্টর বাংলো। আসুন কাকু, একটু দেখে নিই, আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। মোটামুটি 250 থেকে 300 বছরের পুরনো, মানে 250 বছরের ওপরে, তার নিচে নয়। নীল চাষ সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন যে কী পরিস্থিতি ছিল। অল্প টাকাতে তারা কাজ করাতো, প্রচুর মুনাফা অর্জন করতো আর কি এই নীল বিক্রি করে। এগুলো সমস্ত দেবদারু গাছ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বিদেশি নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে যে ব্যাপক কৃষক বিদ্রোহ সংঘটিত হয়েছিল তাই নীল বিদ্রোহ নামে পরিচিত। 19 শতকের প্রথম দিকে নীল ব্যবসা ছিল খুবই লাভজনক একটা ব্যবসা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউরোপীয় বণিকদের হাতে নীল ব্যবসায়ের একচেটিয়া অধিকার তুলে দিলেন। 1833 সালে সনদ আইনে ভারতে এসে যে কোনো ব্রিটিশ নাগরিক নীল চাষ করার অধিকার পেতেন। প্রায় সমস্ত ক্ষেত্রেই নীল চাষের মালিকানা ছিল নীলকর সাহেবদের উপরে। নীল চাষের জন্য বিভিন্ন কুঠি স্থাপিত হয়। কৃষকদের দাদন বা অগ্রিম অর্থ দিয়ে তার জমিতে নীল চাষের ব্যবস্থা করা হতো। এই দাদনের পরিমাণ ছিল খুবই নগণ্য। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি বংপিএম থেকে বাপি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আমি এখন চলে এসেছি আমাদের এখানে খুবই পুরনো একটা জায়গা, যেখানে একসময় নীল চাষ করা হতো। নীল চাষ সম্পর্কে তো আপনারা অনেকেই জানেন যে নীল চাষ করা হতো, দিয়ে তাদের উপর কতটা অত্যাচার করা হতো না করা হতো। অনেকে তারা মারাও গিয়েছে আত্মহত্যা করে। এবং নীল যে জমিটা চাষ করা হতো সেখানে এমনভাবে চাষ করা হতো পরবর্তীকালে আর কোনো জিনিসই চাষ করা হতো না। এবং নীলটা এমনই একটা লাভবান জিনিস ছিল যেগুলি বিদেশে রপ্তানি করে সেই সময় ইংরেজ শাসকরা প্রচুর ধন সম্পদ ইত্যাদি আর কি তারা করেছিল, জমিয়েছিল আর কি। তো আমি এরকম একটা জায়গায় চলেছি, আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। খুব সুন্দর একটা জায়গা, আপনারা দেখতে থাকুন। এখনও এখানে কিন্তু চাষ করা হয় আর কি। হ্যাঁ, এটা জীবন্ত জায়গা, এখানে বেশ কিছু লোক এখনও কাজ করে। তা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। নীলকরেরা নীল চাষিদের উপর নানাভাবে অত্যাচার করত। অনিচ্ছুক চাষিদের প্রহার করা, আটকে রাখত, স্ত্রীকন্যার সম্মানহানি করত, চাষের সরঞ্জাম লুট করে ফেলতো, ঘরে আগুন লাগিয়ে দিত। নানাভাবে অত্যাচারের শিকার হতো বাংলার চাষিরা। এখন যে বিল্ডিংটা আপনারা দেখছেন, দেখুন 260 বছরের কাছাকাছি বয়স হয়ে গেল এই বিল্ডিংটার। অনেকে বলছে 300 বছরেরও বেশি। তা চারপাশটা আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। কত কৃষকদের হাহাকার, আর্তনাদ এই সমস্ত লুকিয়ে আছে এই সব জায়গাগুলোতে, তা আপনাদেরকে আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আপনারা শুধু একবার দেখুন, পারলে এসে অবশ্যই দেখে যাবেন এই জায়গাগুলো। খুবই সুন্দর লাগবে, আপনাদের যেতেই ইচ্ছা করবে না, এত সুন্দর পরিবেশ। বাংলার নীল চাষিদের চরম যে দুরবস্থা তার বর্ণনা করা হয়েছে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকে। নীলদর্পণ নাটকের ফলস্বরূপ নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ কলকাতায় ন্যাশনাল থিয়েটার গড়ে তুললেন এবং এই নাটকের দ্বারা প্রভাবিত হয়েই তিনি কিন্তু এটা করেছিলেন। নীলকর সাহেবরা নীল চাষ করতো এবং যারা চাষ করতো তারা কোথায় থাকতো, তাদেরকে যেখানে শাস্তি দেওয়া হতো। মোটামুটি ঘরগুলো দেখাবো, অনেক কিছু জিনিস আছে দেখার, আপনারা স্কিপ করে বেরিয়ে যান না। দেখাচ্ছি আপনাদেরকে, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, খুবই কম পাবেন আপনারা দেখতে এগুলো। দেখেছেন কত পুরনো বাংলো এখনও টিকে আছে। আমের এবার তো আপনাদের এই ঘরগুলো কিসের? আচ্ছা, এখানে জেনারেটর না? না না না। আর এইগুলো এগুলো এগুলো গরু রাখার জায়গায়, দেখেন গরু রাখার জায়গাগুলো দেখুন কীরকম। এখানে থাকতো গরু। সব পুরনো পুরনো ঘর আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিসের? এই যে কুকুরটা বেরিয়ে এলো। আচ্ছা, এখানে দারোয়ানের ঘর ছিল। এটা সব আচ্ছা জেনারেটরের ঘর ছিল। চলুন, আপনি বলতে বলতে থাকবেন। বন্ধুরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একবার উপস্থিত হয়েছেন নীলদর্পণ নাটক দেখতে। প্রচণ্ড আবেগী এবং মেজাজি লোক ছিলেন তিনি। সাহেব, সুবেদার কাউকেই তিনি মানতেন না। অপমানের প্রতিশোধ নিতেও তিনি পিছু পা হননি। একবার কি হয়েছে, একটা ইংরেজ অধ্যক্ষের সামনে তিনি টেবিলে পা তুলে দিয়েছিলেন। কারণ ওই অধ্যক্ষ ঈশ্বরচন্দ্রের সামনে একবার কিন্তু টেবিলে পা তুলেছিল, তাই তার বদলা নিতেই তিনি এই কাজ করেছিলেন। নীলদর্পণ নাটকের মূল চরিত্রে অভিনয় করেছিলেন শক্তিমান অভিনেতা অর্ধেন্দু শেখর মুস্তাফি। নীল চাষিদের ওপর তার অত্যাচারের অভিনয় দেখে বিদ্যাসাগর এতই ক্ষিপ্ত হয়েছিলেন যে পায়ের জুতো খুলে ছুঁড়ে মেরেছিলেন অর্ধেন্দুর গায়ে। তিনি তার অভিনয়ের পুরস্কার হিসাবে সেই জুতোটাকে তুলে নিয়েছিলেন তার স্মারক সম্মান হিসাবে। এই কথাটাও আপনাদেরকে আমি এই ভিডিওতে কিন্তু জানিয়ে দিলাম।
আপনার নাম বলুন। কলিঙ্গ রায়। হ্যাঁ বলুন, এখানকার ব্যাপারে একটু বলুন তো। এখানের ব্যাপারে আগে তো ব্রিটিশ পিরিয়ডে নীলের চাষ হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নীলের চাষ হয়ে যাওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ব্রিটিশের লোক, তারপর আসে গিয়ে কেডিয়ার লোক। আচ্ছা আচ্ছা। কেডিয়াকে দিয়ে সে চলে যায় ব্রিটিশ। আগেকার দিনে কিন্তু নীল চাষ হতো। তারপর ওই কেডিয়া কোম্পানি আসার পর আখের চাষ হতো, প্রচন্ড পরিমাণে আখের চাষ হতো, প্রায় 60,000 বিঘে একর জমি নিয়ে চাষ হতো। আচ্ছা। তারপর সে চলে যাওয়ার পর খৈতান আসে। আচ্ছা। খৈতান আসার পর বহু ভালো ছিল, লোকে সরকারি চাকরি ছেড়ে দিয়ে এই নীল কোম্পানির চাকরি করত। এখন এর অবস্থা শোচনীয়। মানে এখন যেসব লোকগুলোকে আখের চাষ করার জন্য বিদেশ থেকে নিয়ে এসেছিল তারা এখন খেতে পায় না, তারা না খেয়ে গড়ে মরে, এমন হাল হয়েছে। আর যেসব কোম্পানির জমি জায়গা আছে তারা সব জোর দখল করে খাচ্ছে, তাদের যাদের লাঠি। আপনারা মাইনে টাইনে কিছু পান না? না, মাইনে ফাইনে কোনো খবর নেই, এরকমই হাল চলছে। কাজ করেই যাচ্ছেন? হ্যাঁ। এখানে আপনারা এই যে জমিগুলো আছে এখানে আপনারা নিজেরাই চাষ করে খাচ্ছেন? না, দুই শ্রেণী মানুষ করে এখন, মুসলিম ঘোষণা করে না? ঠিক আছে। একজন 80-90 তার কিছু পায় না। কাজ করছেন, এদের পরিস্থিতি এখন করুন বন্ধুরা। হ্যাঁ, এখন এনাদেরকে টাকা পয়সা কোম্পানি থেকে কিছু পাঠানো হয় না। এখানে দুই শ্রেণীর লোক আছে, একটা ঘোষ একটা মুসলিম। এরা এই ফাঁকা জায়গাগুলোতে চাষবাস করে খাচ্ছে। এখানকার দুজন স্টাফ আমাকে সেটাই বললেন। এবার এখানে আরও কিছু সুন্দর সুন্দর দেখার জিনিস আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। চলুন এবার। দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দর একটা পরিবেশ, শীতলতম পরিবেশ, ঠান্ডা, চারদিকে নিরিবিলি, কোলাহলের একবারে বাইরে একটা স্বাস্থ্যকর পরিবেশ। তাই এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে খৈতান কোম্পানিরা বেশ কিছু স্বাস্থ্যকর বিদেশি গরু নিয়ে এসেছিলো এবং তারা সেইগুলোকে একটা সুন্দর জায়গায় রেখেছিল। তা সেই ঘরটা আপনাদেরকে একটু দেখাই, চলুন। চারদিকের পরিবেশটা দেখে নেন। জঙ্গলের ভিতরে এখানে সব বিদেশি গরুদেরকে আর কি রাখা হতো। এই জায়গাটা আপনাদেরকে দেখালাম। মানে চারিদিকে এত জঙ্গল, মানে ভেতরে ঢুকে দেখানো সম্ভব হচ্ছে না, তাও যতটা আমরা পারছি আপনাদেরকে দেখাচ্ছি। গভীর জঙ্গলের ভিতরে যে বাড়িগুলো এখনও আছে সেগুলোই আপনাদেরকে দেখাবো এবং শেষে দেখাবো যে নীলকর সাহেবরা যেখানে আমাদের নীলকর চাষিদেরকে প্রচণ্ড অত্যাচার করতো সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এটা আগে গোডাউন ছিল, এখানে সারের গোডাউন আর কি, সেই ব্রিটিশ পিরিয়ডে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঢুকবো, একটু ঢুকে দেখাবো। দেখুন কত পুরনো জিনিস, এই দেখুন। নন্দী মামা বসে আছে, উঠে মারবে। পুরনো দেখুন। না না, এখানেই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোডাউন। এগুলোর ব্যাপারে একটু বলুন তো। আমার নাম কিশোর রায়। আচ্ছা আচ্ছা। আমি খৈতান ইন্ডিয়া লিমিটেডের কর্মচারী। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখানে চাকরি করছি। এটা আমাদের পুরনো অফিস, রামনগর এগ্রিকালচার মেন অফিস ঘুরে দেখে নি। মেন অফিস আর কি। আচ্ছা আচ্ছা। এটা প্রথম থেকেই ফ্রম দি বিগিনিং এখানেই সমস্ত ব্রিটিশ পিরিয়ডের পরবর্তীকালে যে সমস্ত আমাদের কোম্পানিরা এসেছেন তারাও এই কোম্পানি এই অফিসে এখানেই তারা কাজকর্ম সমস্ত করতেন। এখানেই সমস্ত কোম্পানির, এটা কোম্পানির প্রাণকেন্দ্র বলা যায়। আচ্ছা। এবং ওপারেও রয়েছে আর অফিস, ফ্যাক্টরি সাইডে আমাদের দুটো সেকশন রয়েছে। আচ্ছা। রামনগর সাইড, ওদিকে রয়েছে পলাশি, ওপারে রয়েছে ফ্যাক্টরিতে অনেক অফিস টফিস আছে। এখানে বিভিন্ন কাজকর্ম, এগ্রিকালচার, স্পেশালি এগ্রিকালচারের A to Z, কারণ এই কোম্পানির প্রাণকেন্দ্রই হচ্ছে এগ্রিকালচার। এখানে আপনাদের অফিসটা এখন খোলা, কিছু কাজ মাস হয়? কোম্পানির না সেই পরিষেবা নাই। আচ্ছা আচ্ছা। এখন অনেক কাজকর্ম কমে গেছে, এখন প্রোডাকশনও বন্ধ আছে। আচ্ছা। চিনির উৎপাদন এখন হয়? হ্যাঁ, এখন বন্ধ আছে প্রোডাকশন। এখনটা বন্ধ আছে না? বন্ধ আছে। শ্রমিক তো কিছু আছে আপনাদের এখানে? হ্যাঁ, কিছু শ্রমিক রয়েছে। আচ্ছা, ওটা কোম্পানি রিটায়ার করে গেছে। ওটা কোম্পানি থেকেও বেতন দেয় নাকি ওদেরকে? হ্যাঁ হ্যাঁ, কোম্পানি থেকে বেতন। চলেন একটু দেখি, একটু দেখান আমাকে। আসেন আপনি, দেখুন। আপনাদেরকে দেখাচ্ছি। স্যার বললেন অনেক কিছু এখানকার ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা। এগুলো তুলবো অফিস, এগুলো তুলবো? হ্যাঁ আচ্ছা। স্যারা কাজ করছে, আপনারা দেখে নেন। এখনো কাজকর্ম হয় আর কি, কোম্পানির সমস্ত। এখন পুরোনো টেবিল সবই আছে, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, এটা ক্যাশ কাউন্টার ছিল তখনকার, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছেন কত পুরনো টেবিলগুলো দেখেই বুঝতে পারছেন আলমারি অনেকদিন আগেকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওইদিকে অফিসটা এগুলো নিচ্ছি না, এগুলো নিয়ে দেখাবো। কাজকর্ম না না, প্রয়োজন না। আপনারা অনেকে তো আবার ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা এসলাম স্যার চ্যানেল থেকে, একটু ভিডিও করছি। আচ্ছা আচ্ছা, আমি বংপিএম থেকে এসেছিলাম। চলুন, কাজকর্ম চলছে এখনও সেই নীলকুঠিতে আর কি। আচ্ছা, ওদিকে কী আছে? চলেন। হ্যাঁ, সবই অফিসটা না? আচ্ছা, গোটাটাই? না না না, একবারে। হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ আমলের ফ্যানে দেখুন, এখানে চামচিকে ঘুরছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মালিক পক্ষ থেকে আসে তো, না এখন আসে না? আচ্ছা, কম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
এটা হচ্ছে জিএম চেম্বার ছিল আগে। আচ্ছা আচ্ছা, কি এখানে কি হতো? জিএমরা বসতেন না, ও হ্যাঁ হ্যাঁ, জিএমরা বসতো এখানে না? আর এই যে দেখছেন এই ভদ্রলোক, এটা আপনি সবচেয়ে স্মৃতি দেখে রাখুন, এই কোম্পানির প্রতিষ্ঠাতা। আচ্ছা, এনার নাম কি? জেডি মেলভিল, জেডি মেলভিল না? একদম ব্রিটিশ। আচ্ছা 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 ইনি প্রতিষ্ঠা করেছেন, ফাউন্ডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, একবারে দেখুন আপনারা, একবারে ভেঙে চুরমার। রক্ষণাবেক্ষণের অভাব, এটা হচ্ছে main। রক্ষণাবেক্ষণ করা হয় না। 24 একর বিঘা জমি। 24,000 বিঘা। ও হাজার, হ্যাঁ 8,000 একর। 8,000 একর জমি। এই যে জায়গাটার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি, প্রায় 24,000 একর বিঘা জায়গা বন্ধুরা। প্রথমে এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তারপর হলো কেডিএস, তারপর হস্তান্তরের মাধ্যমে আমাদের খৈতান সাহেব এটাকে কিনে নিলেন। তাই এই ভিডিওতে আমি দুজনের ছবি দেখিয়েছি, আপনারা স্কিপ করে দেখবেন না ভিডিওটা, আপনারা দেখতে পাবেন ওখানে কে নিয়েছিলেন প্রথম মালিক আর 3 নম্বর মালিক কে ছিলেন। আর কি দুজনের ছবি আমি পেয়েছি, দুজনের ছবি এই ভিডিওতে ঢুকিয়েছি আর কি। তা দেখুন বন্ধুরা, এই সমস্ত ঘরগুলোতে সমস্ত নীল চাষ করা হতো, স্টোর করে করে রাখা হতো নীলগুলোকে, আর ওইখানে ছিল সার রাখার জায়গা। তা এই সমস্ত জায়গাতে রাখা হতো এবং এগুলোকে কি করা হতো বলো তো, প্রসেস করা হতো, জাল দেওয়া হতো, দিয়ে এগুলোকে বাজারজাত করা হতো, অর্থাৎ বিদেশে রপ্তানি করা হতো। প্রচুর টাকা ইনকাম হতো এখান থেকে। আর যারা তোমার নীল চাষ করতে চাইতো না, অর্থাৎ করতে করতে হয়তো সে আর পারছে না করতে, তাদেরকে তখন এই ঘরে রেখে অত্যাচার করা হতো। এই যে ঘরগুলো দেখছো, দেখো আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে কি অবস্থা দেখো তখনকার। এই দেখো কি বড় একটা নিম গাছ আপনাদেরকে দেখালাম, চলুন। চারিদিকটা দেখুন কি বিশাল এরিয়া নিয়ে, চারিদিক দেখে নেন। 24,000 একর বিঘা জায়গা এখানে আছে। ফার্স্টে এটা ছিল ইংরেজদের, তারপরে দ্বিতীয় থেকে তৃতীয়তে আসে হলো খৈতান কোম্পানির। আপনারা তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তথা ভারতবর্ষের বাইরে প্রচুর নীলকুঠি দেখেছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি এমন একটি নীলকুঠি দেখাবো বলে, যেটা এখনও জীবন্ত অবস্থায় পড়ে আছে। প্রচুর শ্রমিক কর্মচারী এখনও কাজ করে। তো এখন এখানে কী কাজ হয় না হয়, তাদের পুরো সংসারটা কীভাবে চলছে, সমস্তটাই আপনারা জানতে পারবেন এই ভিডিও থেকে। তো আমি আশা করবো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে দেবেন। ঠিক আছে, দেখা শুরু করুন বন্ধুরা। দেখেছো, এটা একটা চেম্বার কুয়ো আর কি। এখানে ওই যে সমস্ত পাট যেরকম জাগ দেয়, ওরকম আর কি নীলকেও জাগ দেওয়া হতো, সেই রকমই কিছু একটা ব্যাপার। এখান থেকে জল তুলে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পুরো 24,000 একর বিঘার উপরে গড়ে উঠেছে খৈতানের এই এই সুগার মিলটা। এখন বন্ধ আছে, মাঝে মাঝে ওনারা আর কি কলকাতা থেকে এসে খোঁজখবর নেন। ওই 40-45টা মতো শ্রমিক এখনও কাজ করে। অফিসের কিছু যারা কাজ করছে তাদেরকে তো আপনাদেরকে দেখালাম। বলছি স্যার ওইদিকে কী আছে? দেখুন বন্ধুরা, এটা কোম্পানির কাছারি ঘর, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে কাছারি ঘরটা দেখে নেন, কি দৈন্য দশা দেখুন। দেখুন সত্যির বর্গা কাজ তখনকার। এটা কাছারি ঘর, কাছারি ঘরটা দেখালাম। দেখেছো কি অবস্থা? এখানে একটা প্রাইমারি স্কুল আছে, রামনগর কুঠিপাড়া শিক্ষানিকেতন। এখানে 1 থেকে 4 অবধি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখো চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে হাই স্কুল আছে পাশের গ্রামে একটা, এখানে একটা প্রাইমারি স্কুল। এই দেখো বেলডাঙ্গা, ব্লক 2 মুর্শিদাবাদের অন্তর্গত। স্কুলটা তোমাদেরকে দেখালাম, খুব সুন্দর পরিবেশ। আজকে আমাকে যখন বন্ধুরা ফোন করে বললো যে এখানে একটা সুন্দর দেখা জায়গা আছে, তুই চলে আয়, তা আমি আর বেলডাঙ্গায় থাকে ও, দিয়ে ও বললো, দিয়ে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি আর কি ভিডিওটা করবো বলে। তা কেমন লাগলো বন্ধুরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো কত সুন্দর গ্রাম। এখানে প্রত্যেকেই আর কি নীল চাষি ছিল, তা তাদের পূর্বপুরুষেরা। এখন তো কেউ আর নীল চাষ করে না, এখন অনেকে অনেক রকম ব্যবসা, কেউ দুধের ব্যবসা করে, কেউ চাষবাসের সঙ্গে যুক্ত, কেউ বাইরে কাজ করতে গেছে, কেউ বা চাকরি করে, চাকরিজীবীও পাবেন। গ্রামের ছেলে তো বুঝতেই পারছেন, তবে শিক্ষিত বেশিরভাগই। টাউনের থেকে গ্রামের ছেলেরা বেশি শিক্ষিত হয়, ওদের মাথা ভালো। দেখো কত সুন্দর পেয়ারা ধরেছে, দেখেছো কত সুন্দর জায়গাটা, তোমাদেরকে দেখিয়ে দিলাম। কাকা কোথায় যাচ্ছেন? এখানেই বাড়ি আপনার নাকি? তা আপনাদের এসেছিলাম, এখানকার ভিডিও করে নিলাম। এই নীলকুঠি অফিস টফিস এখন তো বন্ধ, এখন তো দেখলাম কয়েকজন কাজ করছে, আর কিছু লোক কাজ করে বোধ হয়। আখের মিল তো এখন বন্ধ হয়ে গেছে, সাহেব মাঝে মাঝে আসে তাই বললো। আচ্ছা, আপনার নামটা কি? কালু কালু বাগচি না? ঠিক আছে। এই দেখুন উনি এখন বাড়ি যাচ্ছেন এখন। আপনি কি করেন পেশা? ও প্যারালাইসিস হয়েছিল বলে কিছু পারেন না? না ঠিক আছে। আপনার কয় ছেলে মেয়ে তাহলে?
ছেলেরা তো সব পড়াশোনা করে বা কাজ করে নাকি? হ্যাঁ, ছেলে বাইরে থাকে। বাইরে থাকে, বললাম না যে বাইরে সব কাজে নিযুক্ত। ঠিক আছে, হরিয়ানা থাকে ছেলে। ও হরিয়ানায় থাকে না? ও ঠিক আছে। হ্যাঁ, মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে। মেয়ে দুটো বিয়ে হয়ে গেছে। ঠিক আছে, আপনাদের এই অঞ্চলটা একটু ঘুরে দেখালাম, একটু ভিডিও করলাম। ভালো থাকবেন কাকু। হ্যাঁ, আচ্ছা। নিম গাছটাকে আপনারা একবার দেখুন, সেই 250 বছরের পুরনো নিম গাছটা এখনও সেই তখনকারই সাক্ষী বহন করে চলেছে। আর এই দেখুন এখানে দেখেছেন সব রেশন দেওয়া হচ্ছে। এখানে একটা পুরনো শিব মন্দির, এই দুর্গা মন্দির বোধহয় এটা, সেই তখনকার আমলে তৈরি করা, আপনাদেরকে দেখালাম। এখানে দেখো, এখানে তারামার মূর্তি দেখতে পাচ্ছ তোমরা। এখন সেই কার্তিক মাসে পুজো হবে আবার, আপনাদেরকে দেখালাম। থানটা মায়ের সমস্ত এই নীলকর সাহেবদের আমলের ঘর বাড়ি আর কি। সুন্দর লাগছে দেখো। নিম গাছটা দেখেছো, মোটামুটি 250 বছরেরও বেশি আমার মনে হচ্ছে। মায়ের থান না, এখানকার দিদিরা বললেন আর কি, এখানে আর কি শিব পুজো হয়ে থাকে মূর্তি তুলে। আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা মায়ের থান না। যাই হোক, মা বা বাবা ঈশ্বরেরই তো অংশ, এটা তো ঈশ্বরই। দেখেছো কত বড় গাছ, যাদের মনোবাসনা পূর্ণ হয়েছে দেখো থান বেঁধে গেছে। খুবই সুন্দর একটা জায়গা, একবারে গ্রাম্য পরিবেশ। দেখেছো এখানে একটা সিনেমা শুটিং হয়েছিল আর কি। নাম কি? আচ্ছা, কোন ক্লাসে পড়ো? তোকে দেখতে পাচ্ছে না লোক, মুখের দিকে তাকো। এইটা কোন স্কুলে বাবা? ওই হাই স্কুলে না? এটা তো প্রাইমারি স্কুলে আমি দেখে এলাম। আর তুই কোন ক্লাসে? ফোনে পড়িস? বাহ, ভালো একটা কবিতা বলে দে সুকুমার রে। তুই বল, তুই বল। কেন সুকুমারের কবিতা জানিস না? একটা কবিতা বল, তোকে দেখাবো চ্যানেলে। একটা ছোট করে 2 লাইন বলতে পারতিস। কবিতা হয় না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ তোদেরকে, খুব ভালো ছেলে। আসছি, হ্যাঁ, ভালো লাগলো। দেখো কত পুরনো জৈন দশা বিল্ডিংগুলোর গো বন্ধু। আমাদের পাড়ার ছেলেরা খুব ভালো কবিতা বলতে পারে, বললেই বলে দেয়। তোদের থেকেও ছোট হবে। সুকুমার রায়ের কবিতা, তারপরে এখানে সব বন্দি করে করে রাখা হতো। আর সব গায়ের উপরে গরম জল ঢেলে 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 অনেককে মারা হয়েছে বন্ধুরা। এখানে সমস্ত নীল চাষি যারা ছিল তারা চাষ করতে চাইতো না। এই সমস্ত ঘরগুলোতে তাদের আটকে রেখে নৃশংস অত্যাচার করেছে গো নীলকর সাহেবেরা। যাচ্ছে তাই পরিস্থিতি, দেখেন তার হাল, দেখে কীরকম লাগছে আমার। কী অবস্থা দেখো, ভাঙা চূড়া অবস্থায় পড়ে আছে। দেখেছো কি হাল? এই দেখো কি অবস্থা, দেখেন চারিদিকে এই সমস্ত। আচ্ছা, এই এলাকাটাতে একটা জনপ্রিয় সিনেমা শুটিং হয়। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভুল হয় আমি জানিয়ে দেবো, ঠিক হলে আপনাদেরকে বলবো ঠিক হয়েছে। ঠিক আছে, আচ্ছা, ভিডিওটা এখানে রাখছি। ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, আপনারা সাবস্ক্রাইব করে নেক্সট দিন খুব তাড়াতাড়ি এরকম টাইপের আরেকটা ভিডিও নিয়ে আমি চ্যানেলের মধ্যে হাজির হচ্ছি। যারা এখন ধরে মহামূল্যবান সময় দিয়ে আমার চ্যানেলে ভিডিওটি দেখলেন আমার তরফ থেকে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাই ভালো থাকেন, টাটা টাটা টাটা। দেখো এটা পলাশী স্মৃতিসৌধ।